আসসালামু আলাইকুম। আমরা ক্রেডিট অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট এই ক্রেডিট অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে আমরা দেখতেছি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের ম্যাথ পার্ট দেখতেছি আমরা। তো এই ম্যাথ পার্টের মধ্যে আমরা রেশিও অ্যানালাইসিস যেটা সেই রেশিও অ্যানালাইসিস নিয়ে আলোচনা করছি। তো আজকে রেশিও অ্যানালাইসিসের যে আমাদের ২-৩ ধরনের অঙ্ক আছে, সেই ৩ ধরনের মধ্যে আমরা ২ নম্বর যে ধরনটা সেই ধরনটা দেখব এবং আগামীতে এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এটা এইরকম আসার সম্ভাবনা অনেক বেশি। তো ৭ নম্বর প্রশ্ন এটি লেকচার শিটে এখানে বলা আছে the information given below is taken from the record of two companies belonging ওয়ালাইকুম সালাম। ভাই একটা প্রশ্ন ছিল মানে শুরুতেই আর কি, জাস্ট এক মিনিট। হ্যাঁ আমাদের ২ নাম্বার যে কোশ্চেনটা ছিল এটার মধ্যে রিকোয়ারমেন্ট দিতে আছে ইনভেন্টরি টার্নওভার, কেমন? ২ নাম্বার না? আচ্ছা একটু তাহলে আমরা যাই, ওখানে যাই একটু আমরা। ২ নাম্বার হ্যাঁ ২ নাম্বার ইনভেন্টরি টার্নওভার। ইনভেন্টরি টার্নওভার আমরা কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই এভারেজ ইনভেন্টরি, কেমন? হ্যাঁ এটা নিলাম। আমরা কিন্তু সূত্রে জানি যে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই এভারেজ ইনভেন্টরি এটাও আছে, পাশাপাশি আরো দুইটা জিনিস আছে, পারচেজ আছে, সেলস আছে। পারচেজ আছে, সেলস আছে। এখন যদি দুইটাই থাকে আমরা কোনটা নিব? যেমন এই অঙ্কের মধ্যে কিন্তু দুইটা আছে। প্রথমত নিব কস্ট অফ গুডস সোল্ড, মানে ওখানে যে ধারাবাহিকভাবে আছে সেভাবে কস্ট অফ গুডস সোল্ড নিব। তারপরে যদি এটা না থাকে পারচেজ নিব। তারপরে যদি তিনোটাই থাকে তাহলে এটা ১ নম্বরটা নিব। তারপরে যদি এই ১ নম্বরটা যদি না থাকে সেক্ষেত্রে পারচেজ নিব সেলস বাদ দিয়ে। যদি এই দুটো না থাকে তাহলে তখন সেলস নিব। ওখানে যে ধারাবাহিকভাবে লেখা আছে না, ওই ধারাবাহিকতা আমরা আচ্ছা আচ্ছা, ওই ক্রোনোলজি আমরা মেইনটেইন করব, এই তো? মেইনটেইন করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আমরা দেখতেছি ৭ নম্বর। আচ্ছা, তো ৭ নম্বর এখানে আমাদের বলা আছে এরকম, দুইটি কোম্পানির যে ইনফরমেশন, সেই ইনফরমেশন আমরা নিম্নে উপস্থাপন করা হলো। দুটি কোম্পানির কাছ থেকে এই তথ্যগুলি নিয়েছিলাম, কোম্পানি এ, কোম্পানি বি। তাহলে কোম্পানি এ আর কোম্পানি বি থেকে এই তথ্যগুলি নেওয়া হয়েছে। তাহলে ক্যাশ ছিল কত? ১,৪০,০০০ এ, বির ছিল ৩,২০,০০০। তারপরে আছে অ্যাকাউন্ট রিসিভেবল আছে, দেওয়া আছে যথাক্রমে ইনভেন্টরি আছে, প্লান্ট নেট আছে। তাহলে এক্ষেত্রে আমরা এর আগে দেখেছি এই যে প্লান্ট নেট যেটা আছে এটা হচ্ছে আমাদের কাছে স্থায়ী সম্পদ, ফিক্সড অ্যাসেট, তাই না? আর উপরে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি এগুলো হচ্ছে কারেন্ট অ্যাসেট, এটা আমরা আগে জেনেছি। আচ্ছা, তারপরে আমাদের এখানে দেওয়া আছে কারেন্ট লাইবিলিটি, আমাদের উল্লেখ করেই দিয়েছে অ্যাকাউন্টস পেবল, কারেন্ট লাইবিলিটিসের মধ্যে অ্যাকাউন্টস পেবল থাকে, সেটা অ্যাকাউন্টস পেবল দেয়নি, তাহলে কারেন্ট লাইবিলিটি একবার উল্লেখ করে দিয়ে আছে। তারপরে আছে ডিবেঞ্চার হচ্ছে আমাদের লং টার্ম লাইবিলিটি, তারপর শেয়ার ক্যাপিটাল এবং হচ্ছে রিটেন আর্নিং। তাহলে এখানে আমাদের এই পাশে যে ডাটাগুলো থাকে সেই ডাটাগুলো ৩টি পার্ট থাকে। একটা হচ্ছে কারেন্ট লাইবিলিটি, এটা কারেন্ট লাইবিলিটি আকারে দেওয়া আছে, যেটা সাধারণত থাকে অ্যাকাউন্টস পেবল থাকে, এটা হচ্ছে কারেন্ট লাইবিলিটি। তারপরে এটা হচ্ছে আমাদের কাছে লং টার্ম লাইবিলিটি। তারপরে এই যে দুটো দেওয়া আছে এই দুটো হচ্ছে স্টক হোল্ডার ইকুইটি, এসই, স্টক হোল্ডার ইকুইটি। এই ৩টি পার্ট থাকে এখানে। আর উপরে থাকে ২টি পার্ট, কারেন্ট অ্যাসেট আর ফিক্সড অ্যাসেট। এই পার্টগুলো একটু মনে রাখবেন, তাহলে এই অঙ্কগুলো করা ইজি হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কাছে ব্যালেন্স শিট দেওয়া আছে, এটা হচ্ছে ব্যালেন্স শিটের ডাটা দেওয়া আছে। এটা এই ব্যালেন্স শিটের ডাটা বাদেও আমাদের আরেক ডাটা দেওয়া থাকতে পারে, সেটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টের ডাটা। এই ইনকাম স্টেটমেন্টের ডাটা এখানে দেওয়া আছে। এখানে দেওয়া আছে ডিভিডেন্ড, রিটেন আর্নিং এর ডাটা, এটা ডিভিডেন্ড দেওয়া আছে মানে লভ্যাংশ, ডিভিডেন্ড মানে লভ্যাংশ। সেলস দেওয়া আছে মানে বিক্রয় দেওয়া আছে। কস্ট অফ গুডস সোল্ড মানে কি? বিক্রিত পণ্যের ব্যয়, মানে এই যে সেলস করছি, কোম্পানি এতে সেলস করছে ২৮ লাখ,
এটা যে বিক্রি করলাম 28 লাখ টাকা, সেটা কিনা ছিল কত? 21 লাখ টাকা। মানে খরচ হয়েছিল 21 লাখ টাকা ওই পণ্য, সেটা বিক্রি করেছে 28 লাখ টাকা। তাহলে কস্ট অফ গুডস কি? বিক্রিত পণ্যের ব্যয়। যে পণ্যটা বিক্রি করেছি সেটার পিছনে ব্যয় হয়েছিল কত সেটা। তারপরে আছে আদার এক্সপেন্স, অন্যান্য ব্যয়, এত দুজনের দেওয়া আছে, দুইটা কোম্পানি। ইন্টারেস্ট এক্সপেন্স, তারপর হচ্ছে ইনকাম ট্যাক্স। এই তথ্যগুলি এখানে দেওয়া আছে। এগুলো হচ্ছে ইনকাম স্টেটমেন্টের দফা। এই দুই সম্পর্কিত দফা এখানে দেওয়া থাকে, ইনকাম স্টেটমেন্ট। তাহলে একটা হচ্ছে ব্যালেন্স শিট আইটেম, আর একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট আইটেম এখানে দেওয়া আছে। এর প্রেক্ষিতে আপনার কাছ থেকে জানতে চেয়েছে, answer each of the following question by making a comparison of one or more relevant ratio. আপনাকে নিম্ন কোশ্চেনগুলো অ্যান্সার দিতে বলছে। আপনাকে এক বা একাধিক রেশিও কম্পারিজন করে, তুলনা করে আপনি নিম্নের কোশ্চেনগুলো অ্যান্সার দিবেন। এ নাম্বার বলছে, হুইচ কোম্পানি ইজ ইউজিং দ্য শেয়ার হোল্ডার ইনভেস্টমেন্ট মোর প্রফিটেবল। শেয়ার হোল্ডার ইনভেস্টমেন্ট মোর প্রফিটেবল, মানে দুইটা কোম্পানি আছে, এই দুইটা কোম্পানিতে শেয়ার হোল্ডার ইনভেস্টমেন্ট করা সবচেয়ে বেশি লাভজনক হবে। কোন কোম্পানিতে শেয়ার ইনভেস্ট করা সবচেয়ে বেশি লাভজনক হবে সেটা চেয়েছে। বি নাম্বার বলছে, হুইচ কোম্পানি ইজ বেটার এবল টু মিট ইট কারেন্ট অব্লিগেশন। তার যে চলতি দায় আছে, এই অব্লিগেশন মানে দায়। তাহলে চলতি দায় বা চলতি অব্লিগেশন জায়গায় লাইবিলিটিও থাকতে পারে। তাহলে এই চলতি দায় পরিশোধ করার সবচেয়ে বেটার মানে অ্যাবিলিটি, মানে সর্বোত্তম সামর্থ্য রয়েছে কোন কোম্পানি, কোম্পানি এ না কোম্পানি বি, সেটা আপনাকে রেশিও অ্যানালাইসিস করে দুইটার মধ্যে তুলনা করে আপনাকে বের করতে হবে। তারপর হচ্ছে হুইচ কোম্পানি কালেক্ট ইজ রিসিভেবল ফাস্টার। কোন কোম্পানি অ্যাকাউন্ট রিসিভেবল কাছ থেকে দ্রুত বইতে আদায় করে, দ্রুততম ভাবে আদায় করে, এটা আমাদের বের করতে হবে রেশিওর মাধ্যমে। হুইচ কোম্পানি ইজ আর্নিং ইজ দ্য হায়ার রেট অফ রিটার্ন অন ইটস টোটাল ইনভেস্টমেন্ট। কোন কোম্পানি রেট অফ রিটার্ন মানে টোটাল ইনভেস্টমেন্টের উপর রেট অফ রিটার্নটা হায়ার হবে, মানে সর্বাধিক হবে। মানে কোন কোম্পানি ইনভেস্টমেন্ট করলে ইনভেস্ট এর উপর থেকে আমাদের লাভের হারটা বেশি হবে সেটা বলছে। তারপর বলছে, ইফ ইউ আর গোয়িং টু বাই দ্য শেয়ার, যদি আপনি একটু কোনো কোম্পানির শেয়ার ক্রয় করতে চান বা যান, হুইচ ওয়ান উড ইউ চয়েস, আপনি কোন কোম্পানিকে চয়েস করবেন, হোয়াই, কেন? এই প্রশ্নগুলির অ্যান্সার এখানে চেয়েছে। আচ্ছা, তো প্রথমে আমাদের বলা আছে কি, প্রথমে বলা আছে হুইচ কোম্পানি ইজ ইউজিং দ্য শেয়ার হোল্ডার ইনভেস্টমেন্ট মোর প্রফিটেবল, মানে বিনিয়োগ করা আমাদের অধিক লাভজনক হবে। তার শেয়ার হোল্ডার, খেয়াল করুন, শেয়ার হোল্ডার, আমরা যে শেয়ার কিনি, আমরা যে কোম্পানির শেয়ার কিনি, এই শেয়ারটা কি জন্য কিনি বলুন তো? মানে স্বাভাবিকভাবে একটু বলুন, যে শেয়ারটা আমরা কি জন্য কিনি? হয়তো আপনাদের অনেকে শেয়ার কিনা আছে। এটা যদি আমরা স্বাভাবিকভাবে ভাবি, যে আমরা কোম্পানি থেকে লভ্যাংশ পাওয়ার জন্য শেয়ারটা ক্রয় করি। কোম্পানি থেকে মূল কথা হলো, কোম্পানির কাছ থেকে লভ্যাংশ পাবো, এই জন্য আমরা শেয়ার কিনি। শেয়ারের দাম বাড়বে এই জন্য আমার লাভ হবে, ই হবে, তা হবে, এটা মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হচ্ছে কোম্পানির কাছ থেকে আমরা লাভ পাবো, লভ্যাংশ পাবো। শেয়ার ক্রয় করলে কোম্পানির কাছ থেকে লভ্যাংশ পেয়ে থাকি, এই জন্য আমরা সেটা ক্রয় করে থাকি। তাহলে যে কোম্পানি থেকে লাভ বেশি পাবো সেই কোম্পানির শেয়ার আমরা ক্রয় করবো নাকি? তাহলে লভ্যাংশ দিচ্ছে কোন কোম্পানি? এই যে ডিভিডেন্ড, ডিভিডেন্ডটা হচ্ছে লভ্যাংশ। এই লভ্যাংশ দিচ্ছে এ কোম্পানি 50,000, বি কোম্পানি দিচ্ছে 80,000। এখন কোন কোম্পানি কতজনের প্রেক্ষিতে এটা দিচ্ছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে এ নাম্বার দিব, রিকোয়ারমেন্ট এ, ডিভিডেন্ড রেট অন শেয়ার হোল্ডার ক্যাপিটাল। শেয়ার হোল্ডার মূলধনের উপর আমাদের ডিভিডেন্ড রেটটা বের করতে হবে। যে কোম্পানির ডিভিডেন্ড রেট, লভ্যাংশ প্রদানের হার বেশি, সেই কোম্পানির শেয়ার আমরা ক্রয় করব। তাহলে এর হারটা কিভাবে নির্ণয় করব? ডিভিডেন্ডকে ভাগ করব শেয়ার হোল্ডার ক্যাপিটাল দ্বারা, গুণ করবো 100 দ্বারা। তাহলে ফর কোম্পানি এ ডিভিডেন্ড দিছে কত, একটু মিশিয়ে দেয়, বেশি লেখা হয়ে গেছে। তাহলে ফর কোম্পানি এ কোম্পানির জন্য ডিভিডেন্ড দিছে কত? এই যে 50,000, 50,000 ডিভিডেন্ড দিয়েছে। এই 50,000 ডিভিডেন্ডকে আমরা ভাগ করব কত? শেয়ার হোল্ডার দ্বারা। শেয়ার হোল্ডার কত আছে?
এখানে শেয়ার টাকা দেওয়া আছে, বাট শেয়ার সংখ্যা দেওয়া নেই। শেয়ার টাকা দেওয়া আছে কত, 11 লক্ষ টাকা দেওয়া আছে শেয়ার। তা 11 লক্ষ দ্বারা ভাগ দেবো, 11 লক্ষ টাকা যখন শেয়ার ক্যাপিটাল ছিল তখন লাভ দিছে 50,000। তাহলে এটা হার বের করতে গেলে 100 দ্বারা গুণ করব। তাহলে 11 লক্ষ দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করলে আমাদের লভ্যাংশ প্রদানের হার হচ্ছে কত, এত। মানে এ কোম্পানি 4 টাকা 55 পয়সা করে লভ্যাংশ প্রদান করে। তাহলে বি কোম্পানি কত করে, ঠিক একই অবস্থা, 80,000 কে আমরা শেয়ার মূলধন দ্বারা ভাগ করবে। আর শেয়ার মূলধন কত, এই যে এটা বসতে দেই, এটা একটু বেশি আছে। এই যে শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল বলতে কি বুঝি, লোকজন শেয়ার ক্রয় করে নিছে, এই ক্রয় করে নেওয়ার ফলে যে ক্যাপিটালটা কোম্পানিতে আছে সেটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল। তাহলে এই শেয়ার ক্যাপিটাল হচ্ছে এর 11 লক্ষ, এর হচ্ছে কত, 22,50,000। তাহলে 22,50,000-এর জন্য দিচ্ছে কত, 80,000। তাহলে এটাকে আমরা 22,50,000 ভাগ দেবো, 100 দ্বারা গুণ করবো। তাহলে আমাদের শেয়ার মানে লভ্যাংশ প্রদানের হার হচ্ছে কত, এত, 3.56%। তাহলে কোম্পানি এ দিচ্ছে, কোম্পানি এ শেয়ার যদি ক্রয় করি তাহলে এত পার্সেন্ট করে, শতকরা এত টাকা করে আমরা লভ্যাংশ পাবো। আর কোম্পানি বি তে আমরা যদি করি তাহলে এত টাকা করে লভ্যাংশ পাবো। তাহলে কোন কোম্পানি শেয়ার ক্রয় করব, অবভিয়াসলি আমরা এই কোম্পানি এ কোম্পানি শেয়ার ক্রয় করব। এটার কারণ এটা লভ্যাংশ বেশি দিচ্ছে। তাহলে এখানে কমেন্টে লেখা আছে, কমেন্ট দিতে বলছে কি দিতে বলেনি তোমরা, আচ্ছা দিতে বলেনি, তারপরে আমরা এখানে দিয়েছি যে comment, dividend rate of company A is higher than company B, so so shareholder বা stockholder investment of company A is more profitable. কোম্পানি এ তে শেয়ার হোল্ডার ইনভেস্টমেন্ট করা অধিক লাভজনক হবে। আচ্ছা এইভাবে আমরা এটা 1 নম্বরে অ্যান্সারটা করব। এখন 2 নম্বরের কথা বলা আছে, দেখুন, which company is better able to meet its current obligation। তাহলে কারেন্ট অব্লিগেশন মানে কি, চলতি দায়। চলতি দায়, কোন কোম্পানির চলতি দায় পরিশোধ করার সামর্থ্য রয়েছে, মানে সর্বাধিক সামর্থ্য রয়েছে। তাহলে সবচেয়ে ভালো সামর্থ্য রয়েছে কার, কোম্পানি এ না কোম্পানি বি। তাহলে কারেন্ট চলতি দায়, যদি আমরা চলতি দায়ের সূত্র আমাদের কি জানি, কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিস সূত্র কি জানি, আমি বলেছিলাম যে এমন অঙ্ক নাই, এমন কোন অঙ্ক নাই যে সূত্রটা ইউজ হবে না। প্রথম 1 নম্বর সূত্রটা ওটা কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিস সমান কি জানি, কারেন্ট অ্যাসেট বা কারেন্ট লাইবিলিটিস, তাই না? 1 নম্বর যে সূত্রতে আমরা যে 1 নম্বর সূত্র যেটা কথা বলছিলাম সেই সূত্রটা। তো এটা দ্বারা আমরা চলতি দায় কে পরিশোধ ভালো মতো করতে পারবে সেটা আমরা বুঝবো। তো এখানে আমাদের খেয়াল করুন, এই সূত্র আমাদের এখানে ইউজ করছে কারেন্ট রেশিও, বা সরি এখানে লাইবিলিটিস লেখা আছে, কারেন্ট রেশিও হবে, কারেন্ট রেশিও কারেন্ট রেশিও হবে। তাহলে কারেন্ট রেশিও সূত্রটা হচ্ছে কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটিস। তাহলে এই সূত্রটা এখানে আমরা ইউজ করছি, কারেন্ট রেশিও কে আমরা কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটি দ্বারা ভাগ করব। তাহলে এখানে কারেন্ট অ্যাসেট কোনগুলো, কোম্পানি এ কারেন্ট অ্যাসেট গুলো চিনতে হবে, যেটা আমি বললাম এর আগে, যে এটা হচ্ছে আমাদের কাছে ফিক্সড অ্যাসেট। তার মানে এই ইনভেন্টরি, রিসিভেবল এবং ক্যাশ, এই 3টা টাকা যদি আমরা যোগ করি, এই 3টা টাকা এটা এবং এটা যদি যোগ করি তাহলে আমরা কারেন্ট অ্যাসেট পাবো। তাহলে এই কোম্পানি এর ওই 3টা যোগ করেছি, যোগ করলে হচ্ছে 11,80,000 টাকা। কোম্পানি বি এর ঠিক ওই 3টা যোগ করেছে করে 19 লক্ষ। তাহলে কারেন্ট রেশিও যখন আমরা নির্ণয় করতে যাবো, কারেন্ট অ্যাসেটকে কারেন্ট লাইবিলিটি দ্বারা ভাগ করবো, করে কারেন্ট লাইবিলিটি কই পাবো, মুখের মধ্যে ডাইরেক্ট কারেন্ট লাইবিলিটির কথা বলে দেওয়া আছে, এটা কিন্তু বলে দেওয়া থাকে না, এইভাবে থাকে অ্যাকাউন্টস পেয়েবল। এর এই কারেন্ট লাইবিলিটিটা অনেক সময় বলা থাকে না, অ্যাকাউন্টস পেয়েবল হিসেবে থাকতে পারে, এরকম অ্যাকাউন্টস পেয়েবল। তখন এটাকেই আমরা কারেন্ট লাইবিলিটি হিসেবে ধরতাম। তাহলে এর কারেন্ট লাইবিলিটি আছে কত, 6,70,000, এর আছে 10,50,000। তাহলে সেটা আমরা করেছি এটা, যে 6,70,000 এবং 10,50,000 দ্বারা ভাগ করেছি, যার যার কারেন্ট অ্যাসেট আছে ভাগ করে আমরা পেয়েছি 1.76:1, আর এর হচ্ছে 1.81:1। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যে এই যে কোম্পানি ই যদি 1 টাকা কারেন্ট লাইবিলিটি থাকে, 1 টাকা যদি কারেন্ট লাইবিলিটি থাকে, তাহলে
1 টাকা যখন কারেন্ট লায়াবিলিটি রয়েছে তখন এর সম্পদ রয়েছে 1 টাকা 76 পয়সা। আর এর যখন আমাদের বি কোম্পানির 1 টাকা যখন আমাদের সম্পদ রয়েছে, দায় রয়েছে, তখন এর সম্পদ রয়েছে কত? 1 টাকা 81 পয়সা। তার মানে কি দায় উভয়ই 1 টাকা আছে, তাহলে সম্পদ কার বেশি আছে? এরই আছে, বি কোম্পানি। তার মানে কি বি কোম্পানি চলতি দায় পরিশোধ করার সক্ষমতা সবচেয়ে বেশি আছে। তাহলে এর সম্পদ কম আছে, এর সম্পদ বেশি আছে। তাহলে এখানে আমরা সেটা লিখেছি যে কমেন্ট Standard current ratio 2:1. Company B is better able to meet its current obligation because company B ratio is better than company A. বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে এখানে স্ট্যান্ডার্ড রেশিও 2:1। যদি আপনি মনে থাকেন লিখবেন, না থাকেন লিখবেন না, খালি আপনি এখানে লিখবেন যে সম্পদ আমাদের এর বেশি আছে। তার মানে কি কোম্পানির কারেন্ট রেশিওর এই সূত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি কোম্পানি বি 1 টাকা এগেনস্টে বা কারেন্ট লায়াবিলিটি পরিশোধ করার জন্য প্রয়োজনীয় সম্পদ বেশি রয়েছে কোম্পানি এর তুলনায়। এভাবে আপনি লিখে দিতে পারেন বা আপনার মতো করে আপনি লিখে দিতে পারেন। তাহলে এখানে কমেন্টে জানাবেন কোন কোম্পানি বেটার। কোম্পানি এ বেটার এই ক্ষেত্রে কারেন্ট লায়াবিলিটি পরিশোধ করার ক্ষেত্রে কোম্পানি এ বেটার পজিশনে আছে। তারপরে বলা আছে হুইচ কোম্পানি কালেক্ট ইটস রিসিভেবল ফাস্টার। কোন কোম্পানি তার দেনাদারের কাছ থেকে, যেটা বাকিতে বিক্রি করে, তার কাছ থেকে দ্রুত টাকা আদায় করতে পারবে। আচ্ছা, দ্রুত টাকা আদায় করার জন্য কোন সূত্র আমরা ইউজ করে থাকি? টার্নওভার, তাই না? টার্নওভার। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারের যে সূত্র, সেই সূত্রটা আমরা এখানে ইউজ করতে পারি। তো এক্ষেত্রে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বলতে যে অ্যাকাউন্ট রিসিভেবল কতবার আবর্তন হয়, অ্যাকাউন্ট রিসিভেবল কতবার আবর্তন হয়, সাইক্লিং কতবার হচ্ছে, এটা আমরা এখানে বের করব। তাহলে আমরা এটা বুঝতে পারবো। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার দ্বারা কি জানি? টার্নওভারের সূত্রটাই হচ্ছে যে যার টার্নওভার বের করব তার এভারেজ দ্বারা আমরা কি করব? ভাগ করব। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল যে টার্নওভার হয়, অ্যাকাউন্ট রিসিভেবল কিসের দ্বারা সৃষ্টি হয়? বাকিতে বিক্রয়ের ফলে অ্যাকাউন্ট রিসিভেবল সৃষ্টি হয়। তাহলে ক্রেডিট সেলসকে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল দ্বারা ভাগ করব, তাহলে পাবো। তাহলে কোম্পানি এ ক্ষেত্রে ক্রেডিট সেল কত আছে? 28 লক্ষ টাকা। এখানে আমাদের এই যে এখানে দেখবো যে এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টের দফা। এখানে আমাদের ক্রেডিট সেলস বা সেলস যেটা আছে এটাকে ক্রেডিট সেল ধরবো কত? 28 লক্ষ টাকা। তাহলে এই 28 লক্ষকে অ্যাকাউন্ট রিসিভেবল দ্বারা ভাগ দিব। অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের এখানে খেয়াল করুন যে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল যদি ওপেনিং ক্লোজিং এভারেজটা কখন বের করি? ওপেনিং ক্লোজিং যদি থাকে তাহলে ওপেনিং ক্লোজিং দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করি, তাহলে এভারেজ পাই। কিন্তু ওপেনিং ক্লোজিং যদি না থাকে, একটাই অ্যাকাউন্ট রিসিভেবল যদি থাকে, তাহলে ওটাই আমাদের এভারেজ হিসেবে ধরতে হবে। যেমন এখানে এই অঙ্কে কোম্পানি এ এবং কোম্পানি বি, তাই না? কোম্পানি এর হচ্ছে 2,20,000 একটাই দেওয়া আছে অ্যাকাউন্ট রিসিভেবল, আর কোনো অ্যাকাউন্ট রিসিভেবল না। আর কোম্পানি বি এটা, তাহলে এটাই হচ্ছে আমাদের কাছে এভারেজ ধরতে হবে। তাহলে এটা যদি আমরা এভারেজ ধরি তাহলে এটা দ্বারা আমরা ভাগ দিব, এটা দ্বারা ভাগ দিব। তাহলে আমরা কোম্পানি কি পাচ্ছি? 12 এত টাইমস। আর কোম্পানি বি কে যদি এটা দ্বারা ভাগ দেয় তাহলে এত টাইমস। এখন আপনি খেয়াল করে দেখুন যে কোম্পানি এ দেনাদার রিসাইক্লিং হয়, মানে দেনাদার আপনাকে টাকা দেয় কতবার? 12.73 বার টাকা দেয়। আর হচ্ছে এখানে আস্তে আস্তে কত? 6.50 বার টাকা দেয়। তাহলে কোনটা আপনার কাছে বেটার? যে কোম্পানি যত বেশি দেনাদারের কাছ থেকে টাকা সাইক্লিং করতে পারবে, আদায় করতে পারবে, সে কোম্পানির টাকাটা বেশি আমরা কি করব? আবার মজুদ মাল কিনবো, আবার সেই মালগুলোকে আবার বিক্রি করতে পারবো, আবার আমাদের প্রফিট হবে, তাই না? আমরা সাইক্লিং হবে বেশি। দেনাদারের কাছ থেকে যত আমরা রিকভারি করতে পারবো, আদায় করতে পারবো, তত বেশি আমরা সেটা এগুলোকে আমরা সাইক্লিং করতে পারবো বেশি। আর যত বেশি আমরা সাইক্লিং করতে পারবো তত বেশি আমাদের কারণে প্রফিট হবে। তাহলে এখানে কতবার আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে আদায় করতে পারছি? 12 বার। তাহলে কোম্পানি এ হবে বেটার, মানে বেশি আমরা আদায় করতে পারছি, বেশিবার আদায় করতে পারতেছি। তাহলে এখানে লেখা আছে যে আইডিয়াল রেশিও 4:2,
4 to 6 টাইম। এর আদর্শ মান হচ্ছে এত টাইম। আদর্শ মান যদি আপনার জানা নেই, লেখার দরকার নাই, আপনি এখান থেকে শুরু করবেন যে কোম্পানি এ ইজ বেটার দেন কোম্পানি বি বিকজ কোম্পানি এ কালেক্ট ইটস রিসিভাল ফাস্টার দ্য কোম্পানি বি। কোম্পানি বি থেকে কোম্পানি এ বেশি বার বা বেশি দ্রুত দেনাদারের কাছ থেকে আদায় করতে পারে। তাহলে এটা আমরা আদায় করতে পারবো। এখানে আমরা ডে সংখ্যা, দিন সংখ্যা আদায় বের করতে পারি। তো দিন লাগবে না আমাদের, এটা দ্বারা আমরা এটা লিখতে পারি, আর সমস্যা নেই। কালেকশন পিরিয়ডটা, কালেকশন পিরিয়ড, এভারেজ কালেকশন পিরিয়ড দ্বারা আমরা ভাগ। একটা প্রশ্ন ছিল ভাইয়া, জি জি জি। এখানে সেলস মানি ক্রেডিট সেলস এটা আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ, এখন আপনার সূত্রে তো ক্রেডিট সেলস বসাইতে হবে, তাই না? সূত্রে তো ক্রেডিট সেলস বসাইতে হবে। এখন এখানে এখানে সেলস ক্যাশ সেলসও বলা নাই, ক্রেডিট সেলসও বলা নাই। তাহলে আপনাকে এটাকে এবং আর অন্য কোনো ইনফরমেশন নাই, আপনার সেলস প্রয়োজন হবেই, সেলসটা প্রয়োজন হবে। তাহলে এটাই আপনাকে সেলস, ক্রেডিট সেলস ধরতে হবে, এটাকে আপনার ক্রেডিট সেলস ধরতে হবে। বুঝতে পারছি। তাহলে যদি ক্রেডিট যদি না থাকে তাহলে এটা কি আমরা ক্রেডিট সেল পাবো? হ্যাঁ, যদি এখানে আপনার ক্যাশ সেলস বা কোনো কিছু বলা থাকতো তাহলে সেক্ষেত্রে সেভাবে দেওয়া থাকতো এখানে ইনফরমেশন, যে ক্যাশ সেলস এত, ক্রেডিট সেলস এত, হ্যাঁ, এরকম ভাবে ইনফরমেশন দেওয়া থাকতো। ওকে। আচ্ছা, এখন যদি আপনি কালেকশন পিরিয়ডে বের করতে যান, দেখুন এটা কালেকশন পিরিয়ড, এভারেজ কালেকশন পিরিয়ড বা শুধু কালেকশন পিরিয়ড। কালেকশন পিরিয়ড যদি আপনি বের করতে চান রিসিভেবল কোম্পানি এ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 360 দিনে হচ্ছে 1 বছর। একে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার দ্বারা ভাগ দিব 12.73। 12.73 যদি ভাগ দেই তাহলে আমরা কি পাবো? একটু একটু ভাগ দেবেন এটা। আচ্ছা, আমি ক্যালকুলেটর এখানে দেখি, ক্যালকুলেটর 360 কে যদি 12.73 তারা ভাগ দেয় তাহলে এভারেজে 28.27 পাচ্ছে। তার মানে কি 28 দিন ধরলাম, এভারেজে 28 দিন ধরলাম, এভারেজ এটা ডে, 28 ডেজ। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি কোম্পানি এ গেল এর ক্ষেত্রে এটা। আর বির ক্ষেত্রে কি হবে? তাহলে বির ক্ষেত্রে হবে 360 কে ভাগ করবো কত দ্বারা? এই যে এত দ্বারা, 6.5 দ্বারা। তাহলে 6.5 দ্বারা যদি ভাগ করি তাহলে কি পাবো? 360 আপনার একটু ক্লিয়ার করার জন্য এই বিষয়টা আমি করছি, ভাগ 6.5, তাহলে কত হচ্ছে? 55 ডে। 360 হচ্ছে হিসাব, আমরা যারা ব্যাংকে কাজ করি 360 দিনে 1 বছর ধরি, তাই না? তাহলে এটা হচ্ছে 55 ডেজ, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি। আচ্ছা, এখন খেয়াল করে দেখুন যে কোম্পানি এ 28 দিন পর পর দেনাদারের কাছ থেকে টাকা পায়, আর কোম্পানি বি 55 দিন পর পর টাকা পায়। তাহলে কোন কোম্পানি ভালো? কোম্পানি এ ভালো, তাই না? যে এরা 28 দিন পর পর টাকা পাচ্ছে আর এরা 55 দিন পর পর টাকা পাচ্ছে দেনাদারের কাছ থেকে। তাহলে অবশ্যই আমাদের এই কোম্পানি দ্রুত টাকা আদায় করে, 28 দিন পর পর টাকা আদায় করতেছে, এরা 55 দিন পর। তাহলে এই কোম্পানিটা আমাদের কাছে বেশি ভালো। এটা দিন সংখ্যার ভিত্তিতে আমরা বের করতে পারি। ওই জন্য আমরা বলতে পারি যে যার টাইমস বেশি তার দিন সংখ্যা কম, আর যার টাইমস ছোট তার দিন সংখ্যা হচ্ছে কি বড়, বেশি। তাহলে এই ক্ষেত্রে আমরা টাইমস যতবার, এটা বার বুঝি যে এতবার আমরা আদায় করতে পারি, তার মানে যত বেশি বার আদায় করতে পারবো সেটা হচ্ছে আমাদের কাছে গ্রহণযোগ্য। এভাবেও করতে পারি, আবার এভাবেও সমাধান আমরা দেখাতে পারি। এটা করার পর এটা করে আমরা দেখাতে পারি। আচ্ছা, তারপরে ডি নাম্বারে আছে হুইচ কোম্পানি ইজ আর্নিং দ্য হায়ার রেট অফ রিটার্ন অন টোটাল ইনভেস্টমেন্ট। টোটাল ইনভেস্টমেন্টের উপর কোন কোম্পানি আর্নিংটা বেশি? তাহলে এখানে আমাদের টোটাল ইনভেস্টমেন্ট দ্বারা আমরা যেটা বুঝবো যে টোটাল অ্যাসেট দ্বারা আমরা এটাকে ভাগ ভাগ করব। আমরা এখানে রেট অফ রিটার্ন অফ টোটাল ইনভেস্টমেন্ট, এখানে নিট ইনকামকে আমরা টোটাল অ্যাসেট দ্বারা ভাগ দেব। তাহলে এখানে নিট ইনকাম আমাদের কত আছে? এখানে অঙ্কের মধ্যে নিট ইনকাম দেওয়া আছে
নেট ইনকাম দেওয়া আছে না দেওয়া নেই? অঙ্কের মধ্যে দেওয়া নেই, তাহলে আমাদের অঙ্কের মধ্যে বের করতে হবে নেট ইনকাম। নেট ইনকাম এই সেলস থেকে যাবতীয় সবকিছু বাদ দিতে হবে, সব খরচগুলো বাদ দিতে হবে। এই সব খরচগুলো বাদ দিলে আমরা নেট ইনকাম পাবো। তাহলে নেট ইনকাম কি পাবো? এখানে নেট ইনকামটা বের করে নিতে হবে। যে নেট ইনকাম বের করা আছে এখানে, যে কোম্পানি এর ক্ষেত্রে সেলস থেকে কস্ট অফ গুডস বাদ, আদার এক্সপেন্স বাদ, ইন্টারেস্ট এক্সপেন্স বাদ, ইনকাম আমাদের বলা আছে ইনকাম ট্যাক্স বাদ, এই সবগুলো যদি বাদ দেয় তাহলে আমরা কি পাবো? নেট ইনকাম পাবো। তাহলে সেলস থেকে আমরা যে খরচগুলো আছে, ইনকাম স্টেটমেন্টে যে খরচগুলো আছে সেই খরচগুলো বাদ দিব। তাহলে বি বি কোম্পানির ক্ষেত্রে ওই সবগুলো খরচ বাদ দিলে আমরা নেট ইনকাম পাবো এত। বি কোম্পানি, এটা হচ্ছে এ কোম্পানি। তাহলে একে টোটাল অ্যাসেট দ্বারা যদি ভাগ দিই তাহলে আমরা পার্সেন্টেজ পাবো 3.03% কোম্পানির এ, আর এর হচ্ছে 2.79, এটা হচ্ছে কোম্পানি বি। তাহলে আমরা ইনভেস্টমেন্টের উপর টোটাল যে রিটার্ন পাবো সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে এত পার্সেন্ট, এটা এত পার্সেন্ট। তাহলে কার রিটার্ন বেশি? কোম্পানি এ রিটার্ন বেশি। তাহলে কোম্পানি এ আমাদের কাছে গ্রহণযোগ্য, বা এটা আমরা গ্রহণ করব। কারণ এই কারণে যে এর উপর আমাদের অ্যাসেটের উপর, টোটাল অ্যাসেটের উপর আমাদের এই রিটার্নটা বেশি, টোটাল ইনভেস্টমেন্টের উপর রিটার্নটা বেশি। কোম্পানি ক্ষেত্রে আমরা এই বিষয়গুলা একটু খালি রিটার্নের কথা বুঝলেই আপনি বুঝবেন যে এটা হচ্ছে নিট ইনকাম সম্পর্কিত কথা বলতেছে। মানে নিট ইনকামকে আমাদের কাজটা করতে হবে। রিটার্ন বলতে যেখান থেকে আমরা কোম্পানির কাছ থেকে ফেরত পাবো, যেটা তাই না, ব্যাক পাবো, সেটা হচ্ছে রিটার্ন। এটা এক্ষেত্রে আমরা ইন্টারেস্ট নিট ইনকামকে মিন করি। আচ্ছা, তারপরে আজ সর্বশেষ আছে ইফ ইউ আর গোয়িং ইফ ইউ আর গোয়িং টু বাই এ শেয়ার অফ ওয়ান কোম্পানি, আপনি কোনো একটা কোম্পানির শেয়ার ক্রয় করতে চাচ্ছেন বা যাচ্ছেন, হুইচ কোম্পানি উড ইউ চুজ, কোন কোম্পানি চয়েস করবেন, হোয়াই, কেন? তাহলে আপনি কোম্পানির শেয়ার ক্রয় করবেন, আপনি এই প্রশ্নের অ্যান্সার কিন্তু এ নাম্বারে আপনি অলরেডি বের করেছেন। কারণ এখানে বলা আছে এ নাম্বারে কোন কোম্পানির স্টক হোল্ডাররা কোন কোম্পানি শেয়ার স্টক হোল্ডার ইনভেস্টমেন্ট করবে, ইনভেস্টমেন্টটা মোর প্রফিটেবল হবে কোন কোম্পানিতে। কোম্পানি এ বাড়াইছিল এখানে, তাই না? কোম্পানি এ আমরা বেশি প্রফিটেবল হয়েছিল এখানে। এই যে কোম্পানি এ 4 টাকা 55 পয়সা। তাহলে এখানে আপনি যে শেয়ার ক্রয় করবেন, কি জন্য শেয়ার ক্রয় করবেন? যে কোম্পানির লভ্যাংশ বেশি দিবে সেই কোম্পানি, তার মানে কি কোম্পানি এটাই আপনি গ্রহণ করবেন। সেটা এখানে করে দেওয়া আছে হবে যে ডিভিডেন্ড রেট, স্টক হোল্ডার ইকুইটি ডিভিডেন্ডকে এটা দ্বারা ভাগ করছে, ওই আগের ওই রেশিওটাই আমরা এখানে বের করেছি দুটা। বের করে এখন আপনি কোন কোম্পানির শেয়ার ক্রয় করবেন, যে কোম্পানির লাভ বেশি দিবে, এই কোম্পানির লাভ বেশি দিচ্ছে, তাহলে সেটা এখানে লিখবেন if you want to buy share of the company, then we will choose company because dividend rate of company A is higher than company B, then company B. So shareholder investment of company A is more profitable. তাহলে আমরা কোন কোম্পানিতে ইনভেস্ট করব? কোম্পানিতে এতে ইনভেস্ট করবো, কারণ সে কোম্পানিতে শেয়ার ক্রয় করলে সেই কোম্পানি আমাদের লভ্যাংশ বেশি দেবে, এই জন্য এই কোম্পানিতে আমরা ইনভেস্ট করব। তো এই প্রশ্নগুলো অনুশীলনের বিষয়। আপনি যত বেশি অনুশীলন এগুলো করবেন, এগুলো দেখবেন, তত বেশি আপনার এক্সপিরিয়েন্স হবে এবং আপনি মজা পাবেন আর কি, যে এটা কি জন্য করতেছি, এটা কি জন্য করতেছি। ঠিক আছে? আর এই সূত্রগুলো আপনার সিলেক্টেড কিছু সূত্র এখানে ইউজ হচ্ছে, আপনি খেয়াল করে দেখুন। ওখানে সূত্রের যে ঝুড়ি দেখলাম আমরা, সেই ঝুড়ির মধ্যে থেকে সবগুলা ইউজ হচ্ছে না, আমাদের সিলেক্টেড কিছু সূত্র ইউজ হচ্ছে। তো ঠিক এইরকম সূত্র, এইরকম অঙ্কই হচ্ছে আমাদের আবার এখানে দেওয়া আছে। কই, এই যে এটা 9 নাম্বার, ঠিক একই রকম অঙ্ক। এখানে আমাদের ব্যালেন্স শিট দেওয়া আছে, এখানে আমাদের ইনকাম স্টেটমেন্ট দফা দেওয়া আছে। এখানে ওই একই কথাই বলছে, হুইচ কোম্পানি ইজ মোর প্রফিটেবল, ইনভেস্টমেন্ট বিনিয়োগ করা মোর প্রফিটেবল, কোন কোম্পানি কারেন্ট ডেপ্ট বলতে ঋণ, কোন কোম্পানি চলতি ঋণ পরিশোধ করার ক্ষমতা বেশি রয়েছে। ইফ ইউ ল্যান্ড মানি টু ওয়ান কোম্পানি, আপনি যদি কোনো কোম্পানিকে টাকা ধার দিতে চান তাহলে কোন কোম্পানি সিলেক্ট করবেন। তারপর আছে হুইচ কোম্পানি ইজ এক্সটেন্ড ক্রেডিট ফর লঙ্গার পিরিয়ড বাই ক্রেডিটর, কোন কোম্পানি এক্সটেন্ড ক্রেডিট ফর এ লঙ্গার পিরিয়ড বাই ক্রেডিটর, ক্রেডিটরকে সবচেয়ে বেশি সময় দেয় কোন কোম্পানি। তো তারপরে হুইচ কোম্পানি রিটেইন ইজ দ্য লার্জার পোর্শন
অফ ইটস ইনকাম। কোন কোম্পানিতে, হুইচ কোম্পানি রিটেইন দ্য লার্জার পোর্শন অফ নেট ইনকাম, কোন কোম্পানি নেট ইনকামের সর্বাধিক অংশ মানে বেশি অংশ ধরে রাখে, যেটা লভ্যাংশ হিসাবে না দিয়ে বেশি অংশ ধরে রাখে, সেটা বের করতে বলছে। এই কোটা এখানে দেওয়া আছে। এই প্রশ্নটা ঠিক একই রকম, এটার সলিউশন এখানে করে দেওয়া আছে, এটা আপনারা একটু দেখবেন, এটার উপর আলোচনা বা কোনো সমস্যা হলে জানাবেন, বা আলোচনা করবো আমরা। এই 10 নম্বর ঠিক একই রকমই, এখানেও আমাদের কোম্পানি এ কোম্পানি বি সব দেওয়া আছে, এখানেও ওই একই রকম কথা বলা আছে যে কোন কোম্পানি শেয়ার হোল্ডার মোর প্রফিটেবল, কোন কোম্পানি বেটার অব্লিগেশন কারেন্ট অব্লিগেশন, মানে ওই এর আগে যেটা দেখলাম একই ইয়ে আছে রিকোয়ারমেন্ট। খালি বলছে যে লাস্টেরটা একটু আলাদা, যে হুইচ কোম্পানি উড ইউ গিভ এ ব্যাংক লোন অফ টাকা 1 লক্ষ ফর এ টার্ম অফ 6 মান্থ। বলছে যে হুইচ কোম্পানি উড ইউ গিভ এ ব্যাংক লোন, আপনি কোন কোম্পানিতে 1 লক্ষ টাকা ব্যাংক লোন দিতে, 6 মাস মেয়াদি 1 লক্ষ টাকা ব্যাংক লোন দিবেন, কোন কোম্পানিকে দিবেন সেটা সেটা আমাদের এখানে রেশিও দ্বারা বের করতে হবে। এটার সলিউশন করে দেওয়া আছে। এই দুটো অঙ্ক আপনারা একটু দেখবেন, এই দুটো অঙ্ক আপনারা দেখবেন, তার নেক্সট দিন এই দুটো অঙ্ক উপর আলোচনা করবে। এই ধরনের অঙ্ক কিন্তু এবার আসার সম্ভাবনা রয়েছে, যদি দেয় তাহলে এরকম অঙ্ক দেওয়ার সম্ভাবনা রয়েছে। রিকোয়ারমেন্ট অন্যগুলো চেঞ্জ করে দিতে পারে, তো আমরা একটু সেই বিষয়গুলো আমরা একটু মাথায় রাখবো। আগামী দিন এই দুটো অঙ্কের উপর আলোচনা হবে, আপনারা একটু দেখবেন। তো অঙ্ক আর না দেখি, রাত প্রায় 11টা হয়ে গেছে, তাহলে আজকে এখানে শেষ করছি নাকি? আজকে কি এখানে শেষ করব? ওকে। জি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম।